তো আমরা প্রস্তুতি নিচ্ছি প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়বো সেটা হচ্ছে এরিকসনের মনোসামাজিক বিকাশ, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। তো চলো দেখে নিই এরিকসনের মনোসামাজিক বিকাশ। দেখতে পাচ্ছ এরিকসনের ছবিটি, যার সম্পর্কে পড়বো তাকে একটু চিনে নেই, দেখে নিই কেমন দেখতে তিনি। তো এরিকসনের হচ্ছে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, মনোসামাজিক বিকাশ। এরিকসনের এই থিওরির মধ্যে মূল যে বিষয়টা যেটা আছে, কটি পর্যায় এবং কটি স্তর রয়েছে আমরা একটু দেখে নেব। যেহেতু এখানে স্টেজ উল্লেখ করছে, এরিকসনের কটা স্টেজ আছে না 8টি স্টেজ বা স্তর রয়েছে। আর পর্যায় কটি? পর্যায় কিন্তু 4টি আছে, মনে রাখবে পর্যায় 4টি, পর্যায় 4টি, স্তর 8টি। তাহলে এরিকসনের মনোসামাজিক বিকাশের মোট কটা স্তর রয়েছে? আমাদের এমসিকিউ কোশ্চেনে যেভাবে আসে যে এরিকসনের মনোসামাজিক বিকাশে কটি স্তর রয়েছে, 4টি, 6টি, 8টি, 10টি, তাহলে অবশ্যই 8টি স্তর রয়েছে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 8টি। যদি বলে এরিকসনের মনোসামাজিক বিকাশের ক্ষেত্রে কটি পর্যায় আছে, তাহলে যদি পরীক্ষা থাকে 2টো, 3টে, 4টি, 10টি, তাহলে অবশ্যই 4টি পর্যায় রয়েছে। ক্লিয়ার? তো চলো আমরা দেখে নিই পরবর্তী স্লাইডে কি আছে। এখানে মেন বিষয় এরিকসন তার মনোসামাজিক বিকাশের মোট 3টি উপাদানের কথা বলেছেন। এই 3টি উপাদানের মধ্যে একটি হচ্ছে শরীর বা বডি, দ্বিতীয়টি হচ্ছে অহং বা ইগো, তৃতীয়টি হচ্ছে সমাজ। তাহলে মনোসামাজিক বিকাশের ক্ষেত্রে আমাদের এরিকসন 3টি উপাদানের কথা বলেছেন। কটি উপাদান? এই 3টি উপাদানের কথা তিনি বলেছেন। তিনি কি বলছেন? যে শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে, শিশুর শারীরিক বিকাশের ক্ষেত্রে যে ফাঁক বা দূরত্ব থাকে, সেই দূরত্ব পূরণ করতে গিয়ে তিনি মনোসামাজিক বিকাশের প্রবর্তন করেছেন। কি? একটা শিশুর শারীরিক ও সামাজিক বিকাশের যে মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্বটাকে পূরণ করার জন্যই কিন্তু তিনি এই মনোসামাজিক বিকাশের কথা কিন্তু বলেছেন। সেজন্যই তার তত্ত্বকে মনোসামাজিক তত্ত্ব বলা হয়। ক্লিয়ার? এবার আমাদের জানতে হবে, আমরা খুব সংক্ষিপ্তভাবে পড়ার চেষ্টা করবো, ডিটেলসে পড়বো, আমাদের বেশি পড়ার দরকার নেই, জাস্ট মূল বিষয়গুলো জানার চেষ্টা করব। তোমরা অবশ্যই খাতা পেন সঙ্গে রাখবে এবং প্রয়োজন হলে অবশ্যই নোট করার চেষ্টা করবে। তো চলো প্রথম আমরা এই 3টে সম্পর্কে একটু জেনে নেই। কি বলছে? অহং সত্তা হচ্ছে জন্মগত। কে বলছে? এরিকসন বলছে কিন্তু অহং সত্তা হচ্ছে জন্মগত। ফ্রয়েড বলছে না, এটা জন্মগত হয় না। আমরা যখন ফ্রয়েডের যখন লিবিডো তত্ত্ব পড়বো, অহম, ইদম, সুপার ইগো যখন পড়বো, তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অহম হচ্ছে জন্মগত, যেটা আমাদের মানেনি। কে মানেনি? ফ্রয়েড মানেনি। কিন্তু অহং সত্তা জন্মগত, এটা কে বলছে? যে এরিকসন বলছে না, এখানে কি হচ্ছে স্বাধীনভাবেই অবস্থান করে, জন্মগ্রহণ যখন করে তখন থেকে অবস্থান করে। ক্লিয়ার? তাহলে হচ্ছে উনি বলছে জন্মগত। ক্লিয়ার হয়ে গেল? 2 নম্বর হচ্ছে এই জন্মগত অবস্থার মধ্যে দিয়ে কিন্তু দ্বন্দ্ব অবস্থা থাকে। যখন অহং সত্তা যখন আসে তখন দ্বন্দ্ব অবস্থা থাকে। এটা কার মতে? এরিকসনের মতে। 3 নম্বর বলছে সামাজিক পরিবেশের ভূমিকা। এরিকসনের এই যে মনোসামাজিক বিকাশের যে 3টি মূল উপাদান, এই 3টি মূল উপাদান কিন্তু একে অপরের উপর নির্ভরশীল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শরীর, অহম এবং সমাজ, এগুলো কি আমাদের সমাজ পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু এই অহং সত্তার ডেভেলপ হয়। এখানে দেখতে পাচ্ছ লাইনটা, যে অহং সত্তা সামাজিক পরিবেশের মধ্যে কিন্তু, সামাজিক পরিবেশের মধ্যেই, অভিযোজনের মধ্য দিয়ে গড়ে ওঠে। তুমি একটা পরিবেশে বাস করছো, সেই পরিবেশে তুমি নিজেকে খাপ খাওয়াতে পারছো না, নিজেকে অ্যাডাপশন করতে পারছো না, সেখানে কিন্তু তোমাকে ভালো লাগবে না, তোমার নিজেকে একাকিত্ব মনে হবে। দেখবে কেউ কোনো পরিবেশের সঙ্গে সহজে মিশে যেতে পারে, কেউ মিশতে পারে না। তাহলে আমরা এরিকসন থেকে আমরা জানবো কিভাবে পরিবেশ সকলের সঙ্গে, পরিবেশের সকলের সঙ্গে কিভাবে অ্যাডাপশন বা মিশিয়ে থাকতে হয়, মিলিয়ে মিশে থাকতে হয়। ক্লিয়ার? তো সেক্ষেত্রে তিনি কি বলছেন? যে 3টি উপাদান, পারস্পরিক 3টি উপাদান পরিবেশের সকলের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া বা পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু গড়ে ওঠে। সেজন্যই সামাজিক পরিবেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পরিবেশের কথা বলেছেন এরিকসন। তো চলো পরের স্লাইড দেখে নেব। এখানে কি হচ্ছে? মনোসামাজিক দ্বন্দ্ব। অবশ্যই যে ব্যক্তি এবং সমাজের মধ্যে একটা চাহিদা থাকবে, চাহিদার মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যাবে। সেই দ্বন্দ্বটা মেটাতে পারলে ভালো, দ্বন্দ্ব মেটাতে না পারলে একটা দ্বন্দ্ব আসবে। এবার কি করতে হবে? আমরা দ্বন্দ্ব কখন মেটাবো? যখন আমাদের কাছে যুক্তি থাকবে। কোনো একটা বিষয়ে আমাদের অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি যুক্তি দেখাতে পারি যে এটা এইভাবে নয়, এটা ঠিক, এটা সঠিক হবে। মানে দ্বন্দ্ব থাকবে, সেই দ্বন্দ্বটা পরবর্তীতে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি, তার ব্যবস্থা কিন্তু আমাদের এরিকসনের এই থিওরিটা পড়লেই আমরা বুঝতে পারবো। তাহলে কি বলছে? এই যে ব্যক্তি এবং সমাজের চাহিদার মধ্যে যে দ্বন্দ্ব,
সে দ্বন্দ্বের জন্য কি দরকার? একটা অ্যাডাপশন দরকার, একটা অভিযোজনের প্রয়োজন। এবং এই দ্বন্দ্বকে কি বলছে? মনোসামাজিক দ্বন্দ্ব বলছে বা সাইকোসোশ্যাল কনফ্লিক্ট নামেও পরিচিত। তাহলে সাইকোসোশ্যাল কনফ্লিক্ট নামে পরিচিত কোনটা? অবশ্যই আমাদের এরিকসনের যে থিওরি মনোসামাজিক বিকাশ, অনেক সময় বাংলাটা দেয় না, ইংলিশে যদি বলতে পারে যে সাইকোসোশ্যাল কনফ্লিক্টটা কি, তাহলে অবশ্যই ভাববে মনোসামাজিক দ্বন্দ্বের কথাই বলেছেন। এবার কি বলছে? এই দ্বন্দ্ব থেকেই বিকাশ। আমি বলেছিলাম সমস্যা আসবে, চলার পথে যদি বাধা না আসে তাহলে তুমি ভুল পথে হাঁটছো। তাহলে দ্বন্দ্ব আসবে এবং সেই দ্বন্দ্বকে তোমাকে মেটাতে হবে, তারপরে তো তোমার পরবর্তী ভবিষ্যৎ জীবন সাফল্য হবে। কাজেই চলার পথে অনেক দ্বন্দ্ব যদি না আসে, সমস্যা যদি না আসে তো হবে না। তাই বলছে দ্বন্দ্ব থেকেই ব্যক্তির বিকাশ হয়। ক্লিয়ার? এর জন্য কি বলছে? এই মনোসামাজিক দ্বন্দ্বই অহং সত্তার বিকাশ ঘটছে। তাহলে এই মনোসামাজিক যে মনে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে কিন্তু অহং সত্তার একটা ডেভেলপ হচ্ছে। তারপরে কি বলছে? ব্যক্তিগত পার্থক্য। আমাদের প্রত্যেকের জীবনে একটা ব্যক্তিগত পার্থক্য। আমি আমার মতো, তুমি তোমার মতো। তো ব্যক্তিগত পার্থক্য থাকবেই। শিক্ষার ক্ষেত্রে কেউ দেখা যাচ্ছে খুব অল্প পড়লে বুঝতে পারে, কেউ সারাদিন পড়লে বুঝতে পারে না। মানে একটা পার্থক্য থেকেই থাকে প্রত্যেকটা মানুষের মধ্যেই। সেটা হচ্ছে ব্যক্তিগত পার্থক্যের উপর ডিপেন্ড করেই কিন্তু শিক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে। তারপর কি বলছে? সাধারণ ব্যক্তিত্বের বিকাশ। অবশ্যই এই অহং সত্তার বিকাশের মূলত হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ। দেখো, আমরা কোনো একটা ইচ্ছে যদি বাস্তবে পূরণ করতে না পারি, সেটা আমরা কি করি? একটা কল্পনার জগৎ আশ্রয় নিই। এটাও কিন্তু ঠিক নয়। তাহলে আমার যে সমাজের সঙ্গে যে আমার যে দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্ব সমাজে গিয়ে মেটাতে পারে। সেটা আমি যদি বাড়িতে বসে প্ল্যান করি, না ওদেরকে দেখে নিব, তাহলে তো হবে না। কোনো একটা সমস্যায় পড়বো, কোনো একটা দ্বন্দ্ব আসবে, সেই দ্বন্দ্বটা মেটানোর জন্য সমাজে যারা বসবাস করে তাদেরকে আমি ডাকবো। ডেকে এই দ্বন্দ্বটা কিভাবে সমস্যাটা সমাধান করা যায়, কিভাবে এই দ্বন্দ্বটা মেটানো যায়, সেই আলোচনাই করতে হবে। এটাইতেই বলতে চেয়েছেন আমাদের এরিকসন। তো চলো পরবর্তী স্লাইডে দেখে নেব কি আছে। এখানে হচ্ছে মেইন বিষয়। প্রত্যেকটা ব্যক্তির জীবনে ডেভেলপ সম্ভব এরিকসনের এই ৮ টি স্তর। আমরা ১ম এই বলেছিলাম কটা স্তর? এরিকসনের কিন্তু এই ৮ টি স্তরের মধ্য দিয়ে কিন্তু হয়ে যায়। এটা হচ্ছে ১ নম্বর। আর এখান থেকে চলে গেল একদম পুরো ৮ নম্বরে। মানে এগুলো হচ্ছে সিঁড়ির একটা ধাপ। তুমি তোমার জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কিন্তু এরিকসনের ৮ টি স্তর কিন্তু তোমাকে যেতে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। এই ৮ টি স্তরে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। ৮ টি স্তরে পৌঁছাতে গেলে তোমাকে এই স্তরগুলো অতিক্রম করতে হবে এবং এই স্তরগুলো অতিক্রম করবার জন্য যা, যা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা এইবার আলোচনা করব। তো চলো দেখে নেই কি আছে। দেখতে পাচ্ছ আগে মনোসামাজিক বিকাশটা কি বলছে? মনোসামাজিক বিকাশ বলছে যে মনের সঙ্গে সমাজে আমি একটা বিষয়ের সমস্যায় পড়ে গেছি। সেই সমস্যাটা সমাধান করতে গেলে কি করব? ১ম এ কিন্তু আমাদের সমাজে যারা বসবাসকারী তাদের কিন্তু বলতে হবে যে একটা সমস্যায় পড়ে গেছি। এই একটা দ্বন্দ্ব হচ্ছে, কি জমি-জমা নিয়ে দ্বন্দ্ব হয়, আইন নিয়ে দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বটা মেটাতে গেলে সমাজের সঙ্গে একটু আলোচনায় বসতে হবে। এবং এখানে যেটা কি বলছে যে ব্যক্তির সঙ্গে সমাজের একটা দ্বন্দ্ব দেখা দিলে সেই দ্বন্দ্বটা মেটানোর জন্য একটা অভিযোজনের প্রয়োজন। অভিযোজনের পরেই কিন্তু দ্বন্দ্বটা মিটবে। তাই এই দ্বন্দ্বের নিরসনের মধ্য দিয়ে ব্যক্তির বিকাশ ঘটে বলেই একে মনোসামাজিক বিকাশ কিন্তু বলছে। দ্বন্দ্ব আসবে, সেই দ্বন্দ্বটা মেটানোর জন্য অবশ্যই আমাকে অ্যাডাপশন করতে হবে, অভিযোজন করতে হবে। তো চলো আমরা এবার দেখে নেব সেই ছকটির মধ্য দিয়ে। তাহলে এই হচ্ছে মেইন চার্ট। এখানেই আমাদের সমস্ত গল্প। এরিকসনের এই যে মনোসামাজিক বিকাশ, এই বিকাশের মোট কটা স্তর আমরা পড়েছি? ৮ টি স্তর আর ৪ টি পর্যায়। কটা? ৪ টি পর্যায় আছে। আর স্তর কটা? স্তর আমরা জেনেছি ৮ টি। ক্লিয়ার? ৮ টি স্তর আমরা জেনেছি। এখন মেইন গল্পটা দেখে নাও। ১ম স্তর হচ্ছে প্রাক-প্রাথমিক পর্যায়। ১ম হচ্ছে প্রাক-প্রাথমিক পর্যায়। পরবর্তী স্তর হচ্ছে মধ্যবর্তী বা প্রাক বয়ঃসন্ধি। প্রাক বয়ঃসন্ধি মানে বয়ঃসন্ধির আগে। অনেক সময় আমরা দেখি যে আমরা বলে থাকি যে শিশুকে কত বছর বয়সে প্রাইমারি স্কুলে দেওয়া হয়? কোন কালে? শৈশব, বাল্য, কৈশোর। অনেক সময় সবাই বলে শৈশবকালেই প্রাথমিক স্কুলে যাওয়ার সময়। কোনো মতেই নয়। সঠিক উত্তর হবে বাল্যকালে। কিন্তু বাল্যকালে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময়কাল বাল্যকাল। তো ঠিক আছে? এখানে বাল্যকাল, প্রাক বাল্যকাল মানে কি? বাল্যকালের আগে আমরা দেখি না প্রাক প্রাথমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক। তো প্রাক প্রাথমিক মানে কি? ওই যে অঙ্গনওয়াড়ি কমপ্লিট হলো, তারপর প্রাথমিক। ক্লিয়ার? প্রাথমিক হচ্ছে বাল্যকাল। আর প্রাক প্রাথমিক হচ্ছে কি হবে আমাদের? অবশ্যই শৈশবকাল। শৈশবের পরে বাল্য, তারপরে কৈশোর, তারপর পরবর্তী যেটা প্রাপ্তবয়স্ক, বার্ধক্য এইভাবে আসে। তো এখানে প্রাক প্রাথমিক পর্যায় বা প্রারম্ভিক পর্যায়।
এটা হচ্ছে ১ নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে মধ্যবর্তী বা প্রাক বয়স সন্ধি, মানে বয়স সন্ধিতে পৌঁছায়নি, এইবার পৌঁছাবো জাস্ট, এটা হচ্ছে প্রাক বয়স সন্ধি। এটা হচ্ছে প্রাক বয়স সন্ধি। কিন্তু এখানে দেখো একদম কৈশোর বা প্রাক বয়স সন্ধিতে পৌঁছে গেছে। আর এটা হচ্ছে পরবর্তী পর্যায়। এখন এখানে এতটা ছক আমি কিভাবে মুখস্থ করবো? এগুলো কিভাবে আমি জানবো? এই ছকগুলো আমি কিভাবে মুখস্থ করবো? আমি কিভাবে জানবো এই ছকগুলো? জানার জন্য আমাকে কি করতে হবে? না, যেটা করতে হবে সেটাকে একটা বুদ্ধি খাটাতে হবে, একটা কৌশলের মধ্য দিয়ে আমরা শিখবো। এরিকসনের মনোসামাজিক বিকাশের মোট পর্যায় ৪ টি, স্তর ৮ টি। তাহলে বলতে পারে পরীক্ষাতে যে টেট পরীক্ষা যেগুলো সেগুলো বলে যে প্রাক প্রাথমিক বা প্রারম্ভিক পর্যায়ের কটি স্তর আছে? প্রাক প্রাথমিক বা প্রারম্ভিক পর্যায়ের কটি স্তর আছে? ৩ টি স্তর আছে। আর যদি বলে এরিকসনের মনোসামাজিক বিকাশের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে ৪ নম্বর পর্যায়ের কটি স্তর আছে? এখানেও কিন্তু ৩ টি স্তর আছে। দেখে নিচ্ছ? তাহলে এখানে আছে ৩ টি স্তর, আর এখানেও আছে ৩ টি স্তর। তা ৩ আর ৩ ৬, আর মাঝখানে হচ্ছে ২ টো। এই ৮ টি স্তর আছে। তাহলে প্রথমে আমরা দেখে নেই এই যে প্রাক প্রাথমিক বা প্রারম্ভিক পর্যায়ের কি বৈশিষ্ট্য আছে একটু দেখে নেব আমরা। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এখানে কত সময়টা শুরু হচ্ছে প্রথম স্তরে ০ থেকে ১, ১ থেকে ৩, ৩ থেকে ৬। তাহলে এই যে বছর বয়সে, যে ১ থেকে ১ বছর বয়সে এখানে বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যায়। তাহলে বাচ্চাটার বয়স ০ থেকে ১ বছর। এই ১ বছর কার কাছে? মানুষের অবশ্যই মায়ের কাছে। মা তাকে যত্ন করে এবং এখানে কিন্তু মার প্রতি একটা বিশ্বাস জন্মায়। শিশুর প্রতি একটা বিশ্বাস, শিশু তার মাকে কিন্তু বিশ্বাস করে। অন্য কারো কাছে যাওয়ার আগে মাকে দেখলেই কান্নাকাটি করে। ও জানে মার কাছেই আমি সিকিউরিটি পাচ্ছি। তো তার এই যে বিশ্বাস, এবং অনেক সময় অবিশ্বাস করে মা, কেমন যাদের ছেলেকে বলছে না এটা করো না, ভয় দেখাচ্ছে, তখন কিন্তু একটা মনের মধ্যে একটা অবিশ্বাস চলে আসে যে মা কোথায়, মা বোধহয় দেখছি না। এই জিনিসগুলো চলে আসে। তারপরে কি বলছে দ্বিতীয় পর্যায়ে ১ থেকে ৩ বছর, এখানে স্বাধীনতা ও লজ্জা। অনেক সময় আমরা শিশুকে কি করি? অনেক সময় কাজের মধ্যে আমরা তাকে স্বাধীনতা দেওয়ার চেষ্টা করি, উৎসাহ দিই। বাবা তুমি এই কাজটা করলে তোমাকে এটা করে খাওয়াবো। এই সময় অবশ্যই কোনো কাজ করতে গেলে তাকে উৎসাহিত করতে হবে যে তুমি পারবে। আর কি হবে? এখানে কিন্তু তা না হয়তো কিন্তু আর সন্দেহের মধ্যে দ্বন্দ্ব দেখা দিবে। যদি তুমি উৎসাহিত না করো, ওই কাজের প্রতি একটা বাধা দাও, তার মধ্যে একটা সন্দেহ দেখা দেবে। আর ৩ থেকে ৬ আছে উৎসাহ এবং অপরাধের মধ্যে দ্বন্দ্ব। ওই যে একই ব্যাপার, কোনো কাজ করতে গেলে তাকে অবশ্যই মোটিভেশন করতে হবে। যে কাজের প্রতি যদি বাধা সৃষ্টি করো, অতিরিক্ত শাসন করো, তাহলে এটা অপরাধ দ্বন্দ্ব দেখা দেবে। এটা প্রথমটা হয়ে গেল। দ্বিতীয় যে পর্যায়ে যেটা আছে, এটা হচ্ছে প্রাক বয়স সন্ধি। এখানে কিন্তু মোটামুটি ৬ থেকে ১২ বছর। এই ৬ থেকে ১২ বছরে আমাদের কি হয়? শরীরে কিছু পরিবর্তন আসবে। এখানে হচ্ছে প্রাক বয়স সন্ধিতে কি হয়? সবাই যাতে আমাকে ভালো বলে। আমি ভালো ছেলে, ভালো মেয়ে, এটা কিন্তু আশা করে সকলের সঙ্গে। ওর মা বলে আমার মেয়েটা খুব সত্যি খুব ভালো গো, লক্ষ্মী মেয়ে। ও আরো ভালো হওয়ার চেষ্টা করে। তো শুধু এখানে নয়, স্কুলে যখন কোনো কাজ করে, আমাদের কালচারাল যে প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামে হয়তো স্যার বলছেন, বাহ! এই ছেলেগুলো সত্যিই খুব অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর ডেকোরেশন করেছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু চেষ্টা করবে পরবর্তী সময়ে আরো কিভাবে বেটার করার। এইগুলো কিন্তু আমাদের চলে আসে। এটা হচ্ছে প্রাক বয়স সন্ধি, বা যেখানে সময়সীমাটা হচ্ছে ৬ থেকে ১২ বছর। এখানে কিন্তু উদ্যম এবং হীনমন্যতার মধ্যে দ্বন্দ্ব। এবং যে কাজটি শিশু করছে, তুমি একজন স্যার হিসাবে তুমি তোমার শিক্ষার্থীকে কিছু দায়িত্ব দিলে কাজটি করবার জন্য, এবং সে কাজটি খুব ভালোভাবে কমপ্লিট করেছে এবং তাকে তুমি উৎসাহিত করছো। এবং সে যদি ভালোভাবে কমপ্লিট করেছে কিন্তু তবুও তুমি তাকে উৎসাহিত করছো না। যে কাজটি কি করলে তুমি? এটা এভাবে করা দরকার ছিল। এটা করেছো ঠিকই কিন্তু ভালোমতো হয়নি। ও তার মধ্যে একটা হীনমন্যতা দেখা যাবে। এত কষ্ট করে কাজটা করলাম, স্যার বলছে হয়নি। দ্বন্দ্ব দেখা যাবে। তো সেক্ষেত্রে পরবর্তীতে সে কাজটি করতে চাইবে না। তো অবশ্যই আমরা এটা করব না। আমরা চেষ্টা করব তার মধ্যে কিভাবে উৎসাহিত করা যায় বা প্রশংসা করা যায়। ভেরি ইম্পোর্টেন্ট ৩ নম্বর বয়ঃসন্ধি বা কৈশোর পর্যায়। স্ট্যানলি হল কি বলছেন? একে ঝড়-ঝঞ্ঝার কাল বলছেন স্ট্যানলি হল। কৈশোরকালকে ঝড়-ঝঞ্ঝার কাল বলা হয়। এই কৈশোরকালকে যে নিয়ন্ত্রণ করতে পারবে, সে জীবনে প্রতিষ্ঠিত হবে খুব সহজেই। আর এখানেই কিন্তু শুরু হয় প্রেম ভালোবাসার একটা বয়স। এবং দেখবে এই স্তরে যখন ছিল, সে নিজের সৌন্দর্য নিয়ে অতটা দেখতো না। আয়নাকেও দেখতো না। এমনি চিরুনি দিয়ে আসতে চলে যেত। কি হবে আয়না? কিন্তু এখানে এসে কিন্তু মাঝে মধ্যে নিজেকে দেখে, আয়নার সামনে চলে আসে। দেখছে মুখে কিছু দাগ হয়েছে, এটা ওঠাতে হবে। সাজগোজগুলো করে এই সময় শুধু ছেলেরা নয়, মেয়েরাও এই সময় কিন্তু নিজেকে সৌন্দর্য করে তোলার একটা চেষ্টা করে থাকে। আর এই সময় কি হচ্ছে? এটা হচ্ছে ৫ম স্তর। মনে রাখবে কৈশোরকালকে কটা স্তর আছে? ৫ম স্তর। বয়স ১২ থেকে ১৮। এখানে কি বলছে? এখানে সবসময় মনে রাখবে যে বাবা-মার গুরুত্বের চেয়ে এখানে বন্ধুদের গুরুত্ব বেশি দিয়ে থাকে।
বাবা মা বলছে হয়তো, না তোমার এখানে যাওয়া হবে না, পিকনিকে এত দূরে যেতে হবে না, আমি পিকনিকে টাকা দিতে পারবো না। তখন কিন্তু তারা মনে করছে, না তুমি আমার ভালো চাও না, আমার বন্ধু যাবে, আমাকেও যেতে হবে। এর মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দেয়। কিন্তু সেই দ্বন্দ্বটাকে আমাদের মেটাতে হবে। সেটা হচ্ছে সে এখন বড় হয়েছে, তাকেও আমাকে ভালোবাসতে হবে। বাবা হিসেবে আমার কিছু কর্তব্য, সেই কর্তব্যের পথে যদি আমি বাধা হয়ে দাঁড়াই, তাহলে কিন্তু আমি সেই ভালোবাসা পাবো না, সেই সম্মান আমার সন্তানরা করবে না। সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। তাহলে আমরা কি বলব? এই যে কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল কিন্তু গুরুত্বপূর্ণ স্টেজ, এবং এই স্টেজে কি হচ্ছে যে আমরা একটা কবির একটা কথা মনে পড়ে যাচ্ছে আমার এই সময়, যে বলছে, "থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।" তো এখানে সত্যি যেন ওরা ঘরে থাকতে চায় না, বাধা বন্ধনে আবদ্ধ থাকতে চায় না, বেরিয়ে যেতে চায়। এবং সেজন্য দেখবো অনেক সময় কৈশোরকাল থেকে কিন্তু পড়াশোনা চলাকালীন অনেক সময় বেরিয়ে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে কাজ করার জন্য। এবং সেখানে তাদেরকে আমাদের সেভাবেই গাইড করতে হবে। তাদের জীবনটাকে সেইভাবেই আমাদেরকে ভালোভাবে তুলে ধরতে হবে। তার দায়িত্ব অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা প্রত্যেকের দায়িত্ব কিন্তু তাদেরকে স্কুল জীবনের মধ্যে ধরে রাখা। আর কি বলছে? এখানে কিন্তু একটা বন্ধুত্বের একটা প্রভাব দেখা যায়। আর এই আত্মপরিচয় বিভ্রান্তি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি যে কাজটা করতে চাইছি সেই কাজটা আমার পরিবারে যারা আছে তারা বাধা দিচ্ছে। তখন তাদের সঙ্গে একটা বিভ্রান্তি, একটা দ্বন্দ্ব দেখা যায়। কাজেই তার যে দিকগুলো তাকে আমাকে ভালো করে বোঝাতে হবে, বাবা এই কাজগুলো করো, এটা ঠিক, এটা ঠিক নয়। এবার তুমি দেখো, তোমার উপর ছেড়ে দিলাম। সন্তানকে কখনোই বেশি শাসন করবে না। বেশি শাসন করলেই কিন্তু সেই সন্তান ভালো হবে না। সিদ্ধান্ত তুমি একটা আলোচনা করো। তারপর বলবে, বাবা তুমি যেটা ভালো বুঝো করো। তুমি যদি মনে করো এটা ভালো করো। তো কাজে দেবে সন্তান তখন ভালো কাজটা করার চেষ্টা করবে। আর সন্তানের মধ্যে ১ম থেকে কিন্তু একটা ধৈর্যর দিকটা কিন্তু তোমাকে ডেভেলপ করার চেষ্টা করতে হবে। তার মধ্যে যাতে ধৈর্য থাকে। এমনভাবে তাকে গাইড করবে। তাহলে এদিক সেদিক যেই মনোসামাজিক বিকাশের যে স্তরগুলো আছে, সেই স্তরগুলো যদি আমরা ফলো করি, আমরা কিন্তু শিক্ষার ক্ষেত্রে হোক, আমাদের সন্তানদের মানুষ করার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ স্টেজ কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কি বলছে? ৪ নাম্বার পর্যায়। এখানেও ৩ টে স্তর আছে। এখানে কি হচ্ছে? ১৮ থেকে ৩৫, ৩৫ থেকে ৬৫ এবং ৬৫ র ঊর্ধ্বে সময়সীমাটা বলা হয়েছে। এখানে কি হচ্ছে? হৃদ্যতা এবং একাকিত্বের মধ্যে দ্বন্দ্ব। এখন এখানে কি বলা হচ্ছে? এই বয়সে যখন ১৮ থেকে ৩৫ তখন নিজেকে মনে হচ্ছে একাকিত্ব মনে হচ্ছে। সবাই কোথায় গেল? কোথায় আমার বন্ধুরা? এখন আর ফোন-টোন করে না। নিজেকে একা মনে হয়। তারপর কি বলছে? এই ৭ নম্বর স্তরে ৩৫ থেকে যখন ৬৫ চলে আসলো, তখন বলছে, "জীবনে অনেক কাজ করলাম আমি। অনেক টাকা উপার্জন করলাম। আর এখন আমার অবস্থা এরকম, আমি অচল। কারো কাছে সম্মান পাচ্ছে না। বাড়ির যিনি আছেন, ছোট বউ বলো, বড় বউ বলো, এবং তাকে হয়তো বলছে, "আপনি কি কাজ করেন? কিছুই তো করেন না, শুধু সারাদিন খান।" তো তখন নিজেকে খুব খারাপ মনে হয় যে সংসারের জন্য এত কিছু করলাম, ছেলেকে মানুষ করলাম, পড়াশোনা করালাম, চাকরি পেল। এখন আমি অচল। এই যে দেখছি অচল। মানে এরকম ব্যাপারটা ভেবে নেয় এই সময়। তাই কাজেই আমাদের এই চার্টটাকে ফলো করব। আমরা কি দেখছি? যে ভবিষ্যতে আমাদের জীবনে কি হতে পারে? দেখতে পাচ্ছি কি এগুলো হবে কিন্তু। এগুলো হতে পারে। তার আগাম বার্তা কিন্তু এই চার্টের মধ্যে আমরা তুলে ধরেছি। সেইজন্য এই চার্টটা যদি আমরা ভালো করে ফলো করি, এডিকশনের থিওরিটা ভালো করে জানি, তাহলে আমাদের জীবনে কিন্তু এই অচল অবস্থাটা আসবে না। আমাদের মধ্যে মনে হবে না, একাকিত্ব মনে হবে না। কি মনে হবে? আমরা সকলের সঙ্গে, পরিবারের সকলে বা সমাজের সকলের সঙ্গে আমরা মিলেমিশে থাকবো। কাজেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এডিকশনের এই যে ৮ টি স্তর এবং ৮ টি স্তর এবং ৪ টি পর্যায়। এইগুলো কিন্তু একটু লক্ষ্য রাখলেই কিন্তু আমাদের জীবন সাকসেসফুল। তো এই হচ্ছে বিষয়। আর ৮ নাম্বারটা একটু বলে দেই। এটা হচ্ছে ৬৫ র ঊর্ধ্বে কি হয়? সামঞ্জস্যপূর্ণতা এবং হতাশার দ্বন্দ্ব। ওই যে বললাম, সমাজে আমি আছি এবং সমাজে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আমি আজকে বড় হয়েছি। আজকে আমি এখানে আমাকে হতাশার মধ্যে আছি। আমি জীবনের অঙ্কটা মেলাতে পারছি না। আমার ইজিকালটা 0 হচ্ছে কেন? আমি কি করলাম? এটা হতাশার মধ্যে একটা দ্বন্দ্ব। কি হলো, কি করলো? তাহলে কি হতে হবে? এডিকশনের এই চার্টটা ফলো করে আমি যদি নিজেকে সেভাবেই চালিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এই হতাশার দ্বন্দ্ব আমার মধ্যে আসবে না। ক্লিয়ার? তো চলো, এডিকশনের এই যে সামাজিক বিকাশের ক্ষেত্রে যে ৪ টি স্তর এবং ৮ টি ৪ টি পর্যায় এবং ৮ টি স্তর খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা তোমরা লক্ষ্য রাখবে। এবং সঙ্গে আমরা চলে যাব আরেকটা সুন্দর চিত্রের মধ্য দিয়ে আমরা দেখব। তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো, শঙ্করস্থলের ক্লাস ছবি হবে না সেটা হয়। আমাদের অত কিছু দেখার দরকার নেই। এই ছবিগুলো জাস্ট একটু ফলো করব। এখানে দেখতে পাচ্ছ শিশুটিকে মা খাওয়াচ্ছেন। এখানে স্বাধীনতা দিয়েছেন কাজ করার জন্য, খেলছেন এবং স্টাডি যাতে করে সেভাবে তাকে আমাদের গাইড করতে হবে। বাচ্চাকে শিখাতে হবে। তার সামনে চিৎকার চেঁচামেচি নয়। তাকে শান্ত হয়ে বসো, তার পাশে বসো, তাকে শিক্ষা দাও। ক্লিয়ার? এই বয়সটা হচ্ছে ভীষণ ইম্পোর্টেন্ট বয়স। থাকবো না বদ্ধ ঘরে। ঠিক আছে? দেখছো? এখানে ছেলেটি হোক আর মেয়েটি হোক, এই সময় নিজেকে সৌন্দর্য করে তোলার চেষ্টা করে।
এবং স্টাইল যেটা আমরা বলি যে না আজকে এইভাবে যাবো, এইভাবে আমি সাজবো এবং আমি এইভাবে উপস্থাপন করবো। তো এখানে সবাই যে তাকে ভালো বলে সেই কাজটা করার চেষ্টা করে এবং এখানে বাধা মানে না। বাবা-মার গুরুত্ব হচ্ছে বন্ধুদের গুরুত্ব তার কাছে অনেক বেশি। তার জন্যই এখানে বন্ধুত্বের প্রভাব প্রচুর পড়ে। যেমন এই সময় অতটা বন্ধুত্ব নেই। কিন্তু এখানে প্রচুর পরিমাণে বন্ধুত্ব গড়ে ওঠে। আর এই জায়গাটা যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে তারাই জীবনে সফলতা পাবে। কাজেই প্রত্যেককে বলছি, তোমরা প্রত্যেকেই এই স্ট্যানলি হল যেটা ঝড়-ঝঞ্ঝার কাল বলেছেন, এই ঝড়-ঝঞ্ঝার কালটা নিজেকে নিয়ন্ত্রণ করো। আমাদের এডিকশন এর যে চার্ট আছে সেটা ফলো করো। তাহলে দেখবে তুমি জীবনে এগিয়ে যেতে পারবে। এবং এখানে আসছে একটা ভালোবাসার সম্পর্ক আসে। আমি বলব এই ভালোবাসার সম্পর্কটা না এনে, ভালোবাসার সম্পর্কটা না এনে তুমি একদম ডাইরেক্ট পড়াশোনা করো। তারপরে ভালোবাসা করো। আরে পড়াশোনাটা চালিয়ে যাও। তারপর তো ভালোবাসা আসবে। আমি একটা কথা তোমাদেরকে বলি, তাহলে কি তুমি যদি এখানে যারা ভালোবাসাটা কথা যখন চলেই এসছে, ভালোবাসাটা কি বিয়ের পরে হয় না? তাহলে তুই বিয়ের আগেই যদি তুমি তাকে সবকিছু জেনে যাও, ভালোবেসে ফেলো, তাহলে বিয়ের পরে কি ভালোবাসবে? কাজেই বলব যে বিয়ের পরেও কিন্তু ভালোবাসা যায়। কার সঙ্গে? নিজের ওয়াইফের সঙ্গেই কিন্তু। ঠিক আছে? তো চলো, তো তারপরে কি বলছে? অবশ্যই এইটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মিল আছে। কারণ এরাই কিন্তু আমাদের এরিকসনের যে থিওরিটা ফলো করেছে, যার ফলে এদের মধ্যে কোনো কিছু দ্বন্দ্ব নেই। দেখছো কি সুন্দর হাসি? আর যদি কিনা দ্বন্দ্ব থাকতো তাহলে এখানে কিন্তু একদম ওই যে অচল অবস্থা দেখতে পাচ্ছ? একটু আমি নিয়ে যাবো। এই যে, এই যে হতাশা, অচল অবস্থা, দ্বন্দ্ব কিন্তু আসবে। কাজেই জীবনটাকে সেভাবেই আমাদের চালনা করতে হবে। তো আমি আশা করি এডিকশনের মনোসামাজিক বিকাশ তত্ত্ব তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে যেকোনো এমসিকিউ দিক তোমরা একটু সুন্দরভাবে চিত্রটা দেখো, অ্যান্সার দিতে পারবে। তাহলে এখানে মূল পর্ব কি? এডিকশনের মনোসামাজিক বিকাশে যে ব্যক্তি এবং সমাজের মধ্যে যে একটা গ্যাপ, সেই দ্বন্দ্বটা মেটানোর জন্যই ব্যক্তির বিকাশ করতে হবে। এবং এখানে মূল ৩ টি উপাদান কি? শরীর, অহং এবং সমাজ। এই ৩ টি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু ব্যক্তির বিকাশ হয়। ক্লিয়ার? আর এডিকশনের মনোসামাজিক বিকাশের মোট ৪ টি পর্যায়, ৮ টি স্তর। জাস্ট এটাই গল্প। তো ঠিক আছে, নেক্সট দেখা হবে পরের ক্লাসে। খুব ভালো থেকো।